বাংলা নিউজ ক্রাফের সকল দর্শকদের নমস্কার। আমাদের সঙ্গে আজকে আছেন বিজেপি নেত্রী ও আইনজীবী প্রিয়াঙ্কা টিবরেওয়াল। প্রিয়াঙ্কা দি নমস্কার। বিষয়টা হচ্ছে দুটো বিষয় খুবই গুরুত্বপূর্ণ। একটা ইউসিসি, যেটা ইউনিফর্ম সিভিল কোড, এবং নতুন বিধানসভায় যে আইন এসছে গুন্ডা দমন আইন, এই দুটো বিষয়, এবং দুটো বিষয় নিয়ে ইতিমধ্যে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য ইউসিসি যেটা আসছে সেটাকে নিয়ে বলছে যে বিজেপি সরকার বিভিন্ন রাজ্যে, মানে এক একটা রাজ্যে এক এক রকমভাবে ইউসিসির নিয়ম করছে, চালু করছে, সেখানে অনেক রকম দ্বন্দ্ব আছে, মানে মিল নেই কোনোটা, কেন এরকম হবে এই প্রশ্ন তিনি তুলছেন। এবং গুন্ডা দমন আইন নিয়ে বলছেন যে অসাংবিধানিক কাজ করছে এই নতুন সরকার। কি বলবেন? দেখুন, বিকাশ দার তো মানে সিপিএম আছেন, আর সিপিএম কালে এখানে বা সিপিএম যুগে কি হয়েছিল পশ্চিমবঙ্গতে, কত গুন্ডাগিরি হয়েছিল সেটা সবাই জানে। সেটা নিয়ে আর আলাদা করে কোনো স্টেটমেন্টের দরকার নেই। তখন যদি ওগুলো সাংবিধানিক ছিল, তাহলে এটা অসাংবিধানিক কি করে হলো? মানুষকে মেরে মাটিতে এরা মানে মার্ডার করে মাটিতে ইয়ে করে দিত, বারেট করে দিত। তো ওগুলো নিয়ে কোনোদিন উনি, আমি দেখিনি যে কিছু কথা বলেছেন। হ্যাঁ, আর সাংবিধানিক নিয়ে কথা উনি কি বলছেন আমরা দেখেছি। মানে উনি কোন ডালে বসতে চাইছেন। যখন কিছুদিন আগে বলছিলেন যে এই টিএমসি কে সরাতে হবে, মমতাকে সরাতে হবে, আর এখন বলছেন মমতাই হয়ে উনি রিপ্রেজেন্ট করবেন কোর্টে। তো বুঝতে পারছেন তো, আমি আগে থেকে বলতাম যে সিপিএম আর তৃণমূল একই আছে, কোনো ডিফারেন্স নেই। আর এই যে আইন গুন্ডা অ্যাক্ট নিয়ে কথা উনি বলছেন যে বিজেপি মিসইউজ করবে, দেখুন এই কথাগুলো তো সমস্ত অপোজিশন সবসময় বলেছে। ওয়েদার ইট ওয়াজ ইউএপিএ, যখন ইউএপিএ অ্যাক্ট নিয়ে আমরা দেখেছি কংগ্রেস বাদ বাকি সবাই বললো যে ইউএপিএ তো ঠিক না। একটি আইন যদি নেশনের স্বার্থে হয়, যদি যারা অ্যান্টি ন্যাশনাল আছে তাদেরকে চিহ্নিত করার জন্য হয়, তাহলে ইট ইজ ফর দ্য বেনিফিট অফ দ্য নেশন, অ্যান্ড যারা সরকারে আছে তাদেরই দায়িত্ব আছে টু সেফগার্ড দি নেশন। সিমিলারলি একটা রাজ্যতে যারা দায়িত্বতে আছে, যারা সরকারে আছে, তাদের দায়িত্ব হয়েছে টু সেফগার্ড দি স্টেট। তৃণমূল আমলে এইগুলো কিন্তু ওদের চিন্তা ভাবনা ছিল না। তারা যে কোনো হিসাবে গুন্ডাগর্দি হিসাবে পাওয়ার চাইছিল, কিন্তু বিজেপি সেই হিসাবে পশ্চিমবঙ্গকে চালাবে না। পাওয়ার মানুষ আমাদের দিয়েছে, কিন্তু এবার ওই মানুষকে সেফগার্ড করার যে অধিকার মানুষ আমাদের দিয়েছে সেটা আমাদের দায়িত্ব। তার জন্যে এই অ্যাক্টের দরকার আছে। আজকে যদি গুন্ডাদের ধরা হয়, তাতে বিকাশবাবুর কি অসুবিধা হচ্ছে? উনি তো আরো বেশি মামলা পাবেন, তাতে কি অসুবিধা? কিন্তু বিষয়টা হচ্ছে উনি যে অসাংবিধানিক বলছেন, তাহলে এইটা নিয়ে কি সুপ্রিম কোর্টে উনি পরবর্তীতে যেতে পারেন, বা সেই প্রভিশন আছে? দেখুন, উনি একটা সরকারি ডিসিশনে, যেটা বহুমত থেকে ডিসিশনটা করা হয়েছে বা বিল পাস করা হয়েছে, সেটাকে কিন্তু চ্যালেঞ্জ করার মতন জায়গায় ওরা নেই। ওরা শুধু মাইকের সামনে এখন কথা বলতে পারে, আর কিছু করতে পারবে না। এই যে এই আইনের বিরোধিতা করছে, বা এই আইনটা অসাংবিধানিক বলে তিনি দাবি করছেন, এই যে গুন্ডাদের হয়ে আপনি বললেন যে উনি তো মমতা বন্দ্যোপাধ্যায়কে হয়ে লড়বেন বলেছিলেন, আমরা দেখেছি এই যে দেবরাজ যিনি গ্রেফতার হলেন, সেই দেবরাজের হয়েও কিন্তু রক্ষা কবচের জন্য তিনি দাঁড়িয়েছিলেন। এবং আরেকটা বিষয়, যাই সম্প্রতি যে রাস্তা পরিবর্তন হয়ে গোপাল মুখার্জি বা গোপাল পাঠা যিনি ছিলেন গোপাল মুখার্জির নামে হয়েছে, সুরাবর্দির নাম বদল করে, সেখানে তিনি বলছেন যে গোপাল মুখার্জি নাকি গুন্ডা ছিলেন। কি বলবেন? দেখুন, আবার আমি এটাই বললাম যে সিপিএম আমলের রাজনীতি করে যারা এসেছেন, তারা কি করে একটা আঙ্গুল কারোর উপরে তুলতে পারে? আর যখন দাঁড়ানোর দরকার ছিল তখন তো উনি দাঁড়াননি। পোস্টপোল ভাইলেন্সে আপনি আমাকে একটা কথা বলুন, পোস্টপোল ভাইলেন্সে যারা মার্ডার হয়েছিল, যাদের মহিলাদের রেপ হয়েছিল, সেরকম কত মামলায় বিকাশবাবু মানে ইনিশিয়েটিভ নিয়ে নিজে দাঁড়িয়েছিলেন? তখন তো দাঁড়াননি। যখন প্রিয়াঙ্কা তিবরেওয়াল পোস্টপোল ভাইলেন্স লড়ছিল বলে ওরা ওই লাইনটা ভিতরে কিউ করার জন্য তখন দেখালো যে দেখুন সিপিএম এর ও লোক মারা গেছে। কেন, আমরা তো যখন মামলা করেছিলাম, আমি তো একবারও বলিনি যে বিজেপির কর্মীরা মারা গেছে। আমি বলেছিলাম মানুষের উপরে অত্যাচার হয়েছে, কিন্তু সেই মানুষের হয়ে এদেরকে কোনোদিন আমরা লড়তে দেখিনি। আর যারা রেপিস্ট ছিল, যারা গুন্ডা ছিল, তাদের হয়ে এখন এরা দাঁড়াচ্ছে। কেউ ভুলবে না পশ্চিমবঙ্গতে যে আরজিকরে যে ঘটনা ঘটেছিল, তারপরে যারা সমস্ত এভিডেন্স ওখান থেকে ডিস্টার্ব করলেন, সমস্ত এভিডেন্স ধুয়ে পুছে দিলেন, তাদের ভিতরে সিপিএম এরই ভূমিকা ছিল। তৃণমূলের সঙ্গে সিপিএম হাত জুড়ে ওইগুলো করেছিল। তো এগুলো মানুষ ভুলবে না। প্রিয়াঙ্কা দি, যেহেতু আরজি করের প্রসঙ্গটা আপনি তুললেন, অভয়ার প্রসঙ্গ, ইতিমধ্যেই ইনভেস্টিগেশন তো চলছেই, এবং পুরনো যে টিম ছিল যারা ইনভেস্টিগেশন করতো সেটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। পুরনো টিমের একজন আধিকর্তা তিনি বলছেন যে কোর্ট আনকোর্ট তিনি একদম সরাসরি জানিয়েছেন যে
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে নাকি যে এভিডেন্সগুলো ছিল সেগুলো নষ্ট করে দেওয়া হয়েছে, মানে এই অভিযোগও সামনে এসছে। এবং ইতিমধ্যেই রত্না দেবনাথ অভয়ার মা তিনি বলছেন যে এই অভিষেকের আর এক ভাই, মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের এক ভাইপো নাম করেই তিনি বলেছেন যে সে নাকি সরাসরি যুক্ত। কি বলবেন? এটা তো আমরা সে সময় বলে দিয়েছিলাম। কিন্তু তাহলে এখনো তাকে ডাকা হলো না বা জিজ্ঞাসা, মানে আবেশের নাম সামনে আসার পরও এখনো তাকে ডাকা হচ্ছে না কেন? দিজ আর ইনভেস্টিগেশনের বিষয় আছে, যে আপনারা সবাই জানেন যে ওই মামলার সমস্ত কিছু এরা মানে মুছে টুছে সব পরিষ্কার করে দিয়েছিল, যাতে মানে কিছু এভিডেন্স না পাওয়া যায়। আর তাতে অতীন ঘোষের ভূমিকা ছিল, সেটা আমরা সেই সময় বলেছিলাম যে সমস্ত ছেলে যারা এসেছিল তারা অতীন ঘোষের সেই ছিল। 14 তারিখ রাতে একদম। কিন্তু ওই রাতে যখন ওরা অ্যাটাক করেছিল, বাইরে কারা বসেছিল? বাইরে তো ছিল মীনাক্ষী দেবী, সিপিএম, ওনার সঙ্গে যারা বসেছিল সিপিএম, তারা ওখানে ওইরকম একটা ঝামেলা ক্রিয়েট করলো, যে ঝামেলার মাঝখানে এই গুন্ডারা ভিতরে ঢুকে সবকিছু নষ্ট করে দিল, প্রমাণগুলো লোপাট করে দিল। তো সিপিএম এর ভূমিকা এই সমস্ত জিনিসে ছিল। সিপিএম পশ্চিমবঙ্গতে শুধু আতঙ্ক করেছে। আর এখন সিপিএম এর কথা বলারই কি দরকার? সিপিএম আর কোথায়? নাহলে 2-4 জন জিতে আসতে পারতো না? তো সিপিএমকে আর মানুষ সেই গুরুত্ব দেয় না। তারা দেখে নিয়েছে যে এই গুন্ডাগর্দি, এই দালালিতে সিপিএম এর পুরো রোল ছিল। এই যে ইউনিয়ন সিভিল কোড নিয়ে কি বলবেন? আমি এই প্রসঙ্গটা খুবই ইম্পর্টেন্ট, কারণ এটা নিয়েও কিন্তু বিকাশ রঞ্জন ভট্টাচার্য তিনি নানা রকম মন্তব্য করছেন। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই ইউনিফর্ম সিভিল কোড চালু হলে প্রধানত কারা বেশি উপকৃত হবে এবং এই আইনটার বা এইটার প্রয়োজন কতটা? দেখুন, যে বিকাশ বাবু বললেন যে বিজেপি আলাদা আলাদা রাজ্যতে আলাদা আলাদা কথা বলে, না ভাই, আমরা যে কথা বলি ওটা আমাদের আইডিওলজির কথা, আর সেদিকে আমরা 1 ইঞ্চিও সরি না। এক দেশ এক বিধান এক নিশান, এটা কিন্তু বলেছিলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। আর আমরা সেটার উপরেই বিলিভ করে আমরা তো সব জায়গায় যখন পাওয়ারে এসেছিলাম এই 2014 থেকে বলছি যে এটা হবে। এখানে যারা ছিল তারা বললো যে কোনোদিন করতে দিবে না, আমরা তখনও বলেছিলাম যে আমরা যেদিন আসি এটা হবে, আর এটা হওয়ার দরকার। আজকে যদি দীপানিতা বেগম হয় আর প্রিয়াঙ্কা তিবরেওয়ালা হয়, তাহলে দুজনের জন্য আলাদা আলাদা আইনের প্রক্রিয়া কেন থাকবে? ইট হ্যাজ টু বি সেম। যখন আপনি অধিকার সমান চাইছেন, তাহলে আইনও তো সমান হওয়ার দরকার। কেন কারোর জন্য আলাদা করে হবে? এই ইউসিসির ভিতরেই হবে, আর এটাই সবাইকে মানতে হবে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাবে যে যারা মুসলিম সম্প্রদায় তাদের নানা রকম তারা তো তাদের মেয়েরা, মানে মহিলারা নানা রকম রিচুয়ালস তাদের মানতে হয়। সেক্ষেত্রে এই আইন চালু হলে বা এই যে সমান অধিকার হলে, তাহলে অনেক ক্ষেত্রে তো তাহলে মুসলিম সম্প্রদায়ের মেয়েরাই অনেক বেশি উপকৃত হবে এই আইনের মাধ্যমে। একদম হবে। আর আমি একটাই জিনিস বলছি, কেন বারবার এত আমাদের ইয়ে ডিফারেন্সিয়েট করে দেখতে হবে যে মুসলিম কমফোর্টেবল আছে না আনকমফোর্টেবল আছে? কেন? এই দেশে যত একটা খ্রিস্টানের অধিকার, যত হিন্দুর অধিকার, ততই মুসলিমের অধিকার সেম আছে। তো এত গুরুত্ব দিয়ে রাখার কোনো দরকার নেই। সবাইকে সমান চোখ থেকে দেখতে হবে, সবার জন্য সমস্ত জিনিস সমান। আপনার যদি একটু কষ্ট হচ্ছে অ্যাডজাস্ট করে নিন। না, বিষয়টা হচ্ছে বারবার বলা হয় বা আগেও জুজু দেখানো হতো, বিজেপির একটা জুজু দেখানো হতো এই ভোট ব্যাংকটাকে রাখার জন্য, মানে এই মুসলিমদের ভোট ব্যাংকটাকে রাখার জন্য। তাহলে এই যে 3 তালাক, তারপরে এই যে ইউসিসি বিল আসছে, এইগুলোতে তো দেখা গেলে বিজেপি সরকার যে আনছে তাতে তো মুসলিমদেরই লাভ হচ্ছে। মানে সেই জায়গায় জুজু দেখিয়ে যে ভয়টা দেখানো হতো যে বিজেপি এলে তাদের তাড়িয়ে দেওয়া হবে বা বিজেপি মুসলিম বিরোধী পুরোটাই, এরকম একটা এজেন্ডা ক্রিয়েট করা হতো, তাহলে সেটা তো ভুল প্রমাণ হচ্ছে। কি বলবেন? ভাই, বিজেপি আসার পরে এই 2 মাসের ভিতরে কারদের উপরেও কোনো অত্যাচার হয়েছে? কিছুই হয়নি। আপনি এন্টালি দেখে নিন, একটা মুসলিমের এগেনস্টে মানে মুসলিম কোনো কমপ্লেন করেছে যে তাদের কোনো অসুবিধা হচ্ছে? কিছুই না, সবাই ভালো করেই থাকছে। আর আমাদের এখানে যে আমরা জনতা দরবার করি, সেখানে তো হিন্দু মুসলিম সবই আসছে। তো মুসলিমদের কোনো প্রবলেম হলে সেটাও আমরা রিজলভ করছি। তো এরকম কিছু না, এগুলো যারা নিজের স্বার্থের জন্য ভোটের রাজনীতি করতো তারা করতো, কিন্তু এবার তো মুসলিমরা বুঝে গেছে। আপনি দেখুন না, গোটা এলাকায় সমস্ত মুসলিম ছেলেরা তো বলছে যে আমরা বিজেপি। সবাই এখন বিজেপি করতে চাইছে, তার মানে তারা বুঝছে যে বিজেপি করেই মানে একটা নিউট্রালিটি থাকছে, কোনো ধরনের কারোর উপরে চাপ নেই। তো আইন সবার জন্য সমান থাকবে, সে হিন্দু হোক বা মুসলিম। যদি কেউ দাঙ্গা করে, তার কাস্ট দেখে তাকে অ্যারেস্ট করা যাবে না। দাঙ্গা করেছে, অ্যারেস্ট হবে।
কিন্তু এখানে তো ডিফারেন্সিয়েট করা হচ্ছে, সেটাও তো বলছে শতরূপ বা ওই বামপন্থীরা। একদিকে যেরকম রেড রোডে দেখা গেল যে নামাজ করতে দেওয়া হলো না, সেখানে যোগা ডে পালন করা হলো, ইন্টারন্যাশনাল যোগা ডে, এবং 7 দিন ধরে রাস্তা বন্ধ করে। তো তাদের বক্তব্য 7 মিনিটের নামাজ তারা পড়তে দিচ্ছে না, এদিকে ব্যায়াম করছে, প্রধানমন্ত্রী এসে টিচারের মতন হাত পা তোলাচ্ছে। এগুলো কি হচ্ছে? এই শতরূপদের এইসব যে চিন্তা ভাবনা, থট প্রসেস, এটা পশ্চিমবঙ্গের মানুষ বুঝে গেছে, সেই জন্য লাড্ডু পেয়েছে, সেই জন্য জিততে পারেনি, লাড্ডু পেয়েছে। ঠিক আছে, আর আমি এখনো চ্যালেঞ্জ দিচ্ছি, চলুন এই যে কথা বলেছে শতরূপ তাকেই বলি যে এখন যদি যা টিএমসি করতো হিন্দু মুসলিম সেটা করে দেখাচ্ছে। ওই কি একটা ইয়ে জায়গায় আবার বাই ইলেকশন হবে না, একটা মুসলিম জায়গা, যেটা কি নাম জায়গার আমি নাম ভুলে যাচ্ছি, যেখান থেকে ইয়ে হুমায়ুন কবির যে একটা সিট ছেড়েছে, হ্যাঁ, শতরূপকে বলুন তো ওখান থেকে গিয়ে গিয়ে দাঁড়াতে, দেখি মুসলমানরা ওকে জিতিয়ে দেয় কি। তো এইসব হিন্দু মুসলিম করে কোনো লাভ হবে না। ঠিক আছে, যোগা ডে একটা ন্যাশনাল ইন্টারন্যাশনাল প্রোগ্রাম, সেটা কোন রাজ্যে কোথায় হবে, কোন জায়গায় হবে, সেটা ন্যাশনাল লেভেলে ডিসাইড করা হয়। তাতে শতরূপের মতন লোকের বলার কোনো জায়গা নেই। কিন্তু আরেকটা বিষয়ে যাব, এই যে তৃণমূলের মধ্যে যেভাবে এখন যুদ্ধ লেগেছে, মল্লযুদ্ধ, ঋতব্রত তৃণমূল ভার্সেস মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল। গতকালকে দিল্লিতে গিয়ে ঋতব্রত তৃণমূল তারা ইলেকশন কমিশনের পুরো ফুল বেঞ্চের সাথে তারা মিটিং করেছে, বৈঠক করেছেন, এবং তারা অনেক কিছু জমা দিয়েছেন। এখন প্রশ্ন উঠছে প্রতীক কার, তৃণমূল কংগ্রেস কার? এই বিষয়টা নিয়ে এখন দ্বন্দ্ব। কি বলবেন? ঘরে আগুন লেগেছে। দেখুন, এটা তৃণমূল না, সবাই ফুল। ঠিক আছে, FWL ফুল। তো আর এরা ফুল আছে এটা কিন্তু পশ্চিমবঙ্গ জনতা বুঝে গেছে। এবার তৃণমূলের সিম্বল যেই হাতে নিয়ে বাজারে নামবে সেই মার খাবে। আমরা মারবো না, জনতা মারবে। যাদের ইচ্ছা তারাই ওই পাতি আর ফুল নিয়ে নামুন বাজারে, দেখি কত ভোট পাবে। কিন্তু ডিম থেরাপি তো বাংলার কালচার নয়, বলছে মহুয়া মৈত্র। আরে বাংলার কালচার কি রেপ ছিল? বাংলার কালচার কি মার্ডার ছিল? এই সমস্ত তো তৃণমূল করেছে, মানুষ তো হালকাই ছেড়ে দিচ্ছে। নাহলে এইসব মুসলমান দেশে যে বড় বড় পাথর ছিঁড়ে যে মানে একদম ডেথ সেন্টেন্স দেওয়া হয় না, ওটাই করা দরকার ছিল এদের সঙ্গে, কিন্তু মানুষ তো তাও ছেড়ে দিয়েছে। আর এত ভিডিও বানাচ্ছিলেন মহুয়া মিত্র, এত ইংরেজি বলে যে দেখুন আমি এরকম পুলিশ ডেকে নিব, কাউকে ছাড়বো না, ক্যামেরায় দেখা যাবে। সবাইকে তো দেখা গিয়েছে, কি করার আছে করুন। চুরি করেছেন আর বড় বড় গলায় বড় বড় কথা বলছেন। ভাগ্যিস যে মানুষ শুধু ডিম ছেড়ে মারছে। আপনাদেরকে তো রাস্তাতে মানে নামানোর মতন জায়গা, মানে কোনো যেখানে আপনি রাস্তায় না নামতে পারেন সে ব্যবস্থা করে দেওয়ার দরকার আছে। লম্বা লম্বা জ্ঞান। প্রিয়াঙ্কাদি, কি বলবেন তৃণমূলের ভবিষ্যৎ কি? কারণ অনেকেই বলছে মমতা বন্দ্যোপাধ্যায় নাকি যেখানে দাঁড়াবে সেখান থেকেই নাকি আবার তৃণমূল কংগ্রেস শুরু হবে, আন্দোলন শুরু হবে। তৃণমূলের কোনো ভবিষ্য নেই, ভূতের কোনো ভবিষ্য হয়? এই ভূত মানে আমি BHWT ভূত বলছি। ঠিক আছে, এরা সবাই ভূত হয়ে গেছে এখন, মানুষ হারিয়ে এদেরকে ভূত করে দিয়েছে। ভাই আমরাও তো হেরেছি, কিন্তু এখনো মানুষের মনে আছি। কেন? কারণ মানুষ জানে যে কিছু ভোটের জন্য হয়তো হেরেছি, কিন্তু মানুষের জন্য কাজ করার জন্য তো আমরা উপস্থিত আছি। আজকেও মানুষ সেই সম্মান দেখাচ্ছে। ভাই আমরা যদি কিছু কামিয়েছি সেটা হলো সম্মান। আর এরা জোর করে ভোট নিত, এবার যখন মানুষ সুযোগ পেয়েছিল দিয়েছে ভালো করে। মানুষের উদ্দেশ্যে কি বলবেন? নতুন সরকার হয়েছে, আপনিও, আপনার কাছেও আমি নতুন সরকার শপথ নেওয়ার পর প্রথম এলাম। মানুষের উদ্দেশ্যে কি বলেন? আপনাদের একটা দীর্ঘ লড়াই ছিল, আপনিও ইন্টালি থেকে প্রচন্ড ফাইট দিয়েছেন, কি বলবেন মানুষের উদ্দেশ্যে? মানুষের উদ্দেশ্যে একই কথা বলবো যে এটা শুধু আমাদের লড়াই না, এটা আপনাদের বিশ্বাসের লড়াই ছিল যে এক না একদিন বিজেপি এখানে আসবে, সেটা হয়েছে। আর একদম নিশ্চিন্ত থাকুন, এই সরকারে খুব ভালো কাজ হবে। কেন কি আমরা কোনোদিন পদের লালচে আমরা রাজনীতিতে ছিলাম না, আমরা রাজনীতি করেছিলাম মানুষের জন্য। আর এখন যেহেতু আমাদের সরকার আছে, সেই পদ হোক বা না হোক মানুষের জন্য কাজ তো আমরা করছি। অসংখ্য ধন্যবাদ। আমরা শুনতে পেলাম প্রিয়াঙ্কা টিবরেওয়ালের মুখে যে মানুষের জন্য তারা দীর্ঘদিন লড়াই করেছে, যখন ক্ষমতা ছিল না তখনও তারা মানুষের সঙ্গেই ছিল, আজও তারা মানুষের সঙ্গে। নমস্কার।